মেডিকেল কলেজে ডাক্তাররা নিরাপত্তাহীনতায় ভুগছে। আমরা নিঃসন্দেহে যথেষ্ট এটা নিয়ে কনসার্ন। চিকিৎসার উৎকর্ষ হোক কি মানুষের নিরাপত্তা হোক, সেখানে কিন্তু স্কাই ইজ দ্য লিমিট। স্বাস্থ্য ব্যবস্থা আরো একটু যদি উন্নতি হতো তাহলে আরো ভালো হতো। কোন কোন জেলাগুলোকে আপনি মনে করেন? আপনি শুনলে অবাক হবেন, ভারতবর্ষের মধ্যে কালিম্পং জেলা এবং তামিলনাড়ুর একটি জেলা, এই দুটো জেলা গত 2 বছরে জিরো ম্যাটারনাল ডেথ। চিকিৎসকদের কেন বারবার টার্গেট? সেটা তো সাধারণ মানুষ বলতে পারবে। দেখুন, চিকিৎসকরা সবসময় মানুষের জীবন থাকবে কি থাকবে না, প্রাণটা ফিরিয়ে দিতে পারবে কিনা, সেই ধরনের একটা কঠিন চ্যালেঞ্জ যুক্ত কাজের সঙ্গে জড়িত। মানসিক স্বাস্থ্য, সামাজিক স্বাস্থ্য সব নিয়ে কিন্তু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের স্বাস্থ্যের সংজ্ঞা। আমরা অতীত থেকে অনুপ্রেরণা নেব, বর্তমানের মাটিটাকে সুদৃঢ় করব এবং ভবিষ্যতের পথে এগিয়ে যাব, যেটা একটা উত্তরণের পথ হবে। নমস্কার, জজবা 24 বাংলায় আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি মৌমিতা রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি ব্যালেটের বাকযুদ্ধ। আপনারা প্রত্যেকেই জানেন যে যতবারই দেখা যায় যে যখনই নির্বাচন আসে তখনই দফায় দফায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে আসেন। এই রাজ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী একাধিক প্রকল্প করেছেন, স্বাস্থ্য সাথী থেকে শুরু করে বিভিন্ন প্রকল্প। সেই প্রকল্প আছে এবং স্বাস্থ্যের কি পরিস্থিতি উত্তরবঙ্গে, সেই বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো উত্তরবঙ্গ মেডিকেল কলেজের প্রাক্তন ডিন তথা স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডক্টর সন্দীপ সেনগুপ্তর সঙ্গে। ওনাকে প্রথমে আমাদের চ্যানেলে স্বাগত জানাই। নমস্কার স্যার। নমস্কার এবং ধন্যবাদ। আমি আপনাদের সকল দর্শক বন্ধুদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং নতুন বছরের আগাম শুভেচ্ছা জানাচ্ছি। একদমই স্যার, যে বিষয় দিয়ে কার্যত শুরু করলাম যে উত্তরবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থাটা ঠিক কিরকম, আপনি কিরকম কি দেখছেন? আমি একটা জিনিস দেখছি, আমি প্রায় 13 বছর উত্তরবঙ্গ মেডিকেল কলেজে আছি, তো আমি দেখছি যে যথেষ্ট উন্নতি হয়েছে। তবে স্বাস্থ্য ব্যবস্থার ক্ষেত্রে কি জানেন তো, স্বাস্থ্য তো মানুষের একটা প্রাথমিক অধিকার এবং আমরা সবাই শারীরিক, মানসিক এবং সামাজিক ভাবে ভালো থাকার নামই স্বাস্থ্য। তো স্কাই ইজ দ্য লিমিট। কাজেই যথেষ্ট উন্নতি হয়েছে, উন্নতির ধারা চলছে, আরো হয়তো উন্নতি হবে। আচ্ছা, মানে উন্নতি হয়েছে বলছেন আপনি, কিন্তু আমি আপনাকে একটা ঘটনার কথা বলি যে দেখা যায় বিরোধীরা, বিশেষত যে কেন্দ্রীয় মন্ত্রী এবং অন্যদিকে বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য থেকে শুরু করে অন্যদিকে দেখা যায় যে বিজেপি নেতা নেতৃত্ব যারা রয়েছেন তারা কিন্তু একাধিকবার একটা কথাই বলেন যে মুখ্যমন্ত্রী আসছেন উত্তরবঙ্গে ঠিক কথায়, কিন্তু তৃণমূলের কোনো নেতা নেতৃত্বদের যদি শরীর খারাপ হয় তারা উত্তরবঙ্গে মেডিকেল কলেজে দেখাবে না, নাকি এমনটাই বাজে পরিস্থিতি? সত্যি কি এটা আপনি মনে করেন? আমি নাম করছি না, কিন্তু আমি অনেক নেতা নেত্রীকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে এসে চিকিৎসা করাতে দেখেছি বা তাদের আত্মীয় স্বজনকেও দেখেছি। আবার অনেকে হয়তো অন্যান্য জায়গায়ও চিকিৎসা করাতে গেছেন। এবার অনেক সময় কে কোথায় গিয়ে অসুস্থ হয়েছেন তার কাছাকাছি জায়গায় চিকিৎসা করিয়েছেন, কেউ ইলেকটিভ কথা বলে থাকেন না, সেটা দেখুন কে কোথায় চিকিৎসা করাবেন সেটা তার একান্ত ব্যক্তিগত ব্যাপার। আর চিকিৎসা ব্যবস্থা মানে শুধু গভর্নমেন্ট তাও নয়, শুধু প্রাইভেট সেটাও নয়। গভর্নমেন্টের মধ্যেও আবার কতগুলো ইনস্টিটিউট আছে, যেমন বাংলাতে এসএসকেএম আছে, এসএসকেএম এ অনেক মানুষ চিকিৎসা করান, অনেক ভিভিআইপিরাও চিকিৎসা করান, আর অনেকে আবার বাইরে গিয়েও চিকিৎসা করাতে পারেন। সেটা তো চিরকালই ছিল। এমনকি আমাদের অনেক প্রাক্তন প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতিরাও একটা সময় ইউএসএ তে গিয়ে চিকিৎসা করিয়েছেন, তো সেখানে তো ভারতবর্ষে চিকিৎসা করাননি। তো কাজেই তার মানে তো এটা নয় যে ভারতবর্ষের চিকিৎসা ব্যবস্থা ছিল না। তখন পরিবেশ পরিস্থিতি অনুযায়ী তিনি কোথায় চিকিৎসা করিয়েছেন সেটা তার ব্যাপার। আচ্ছা, ধরুন উত্তরবঙ্গ মেডিকেল কলেজ নিয়ে প্রসঙ্গে বলি, আর একটা কথা বলছি, শুধুমাত্র নেতা মন্ত্রীরাই কিন্তু টোটাল জনগণকে রিপ্রেজেন্ট করেন না, তারা জনপ্রতিনিধি একেবারেই। কিন্তু শুধু তাদের কথাটা বলা মানে আপামর জনসাধারণ যারা এখানে থেকে চিকিৎসা করাচ্ছেন বা এ রাজ্যে চিকিৎসা করাচ্ছেন তাদেরকে ছোট করা হয়। আমার মনে হয় প্রত্যেকটা মানুষকে আমাদের সম্মান দেওয়া উচিত, শুধুমাত্র একটা বিশেষ গোষ্ঠীর মানুষকে নয়। আচ্ছা, একটা বিষয় বারংবার শোনা যায় যে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ শুধু নয়, উত্তরবঙ্গেই নাকি একেবারে স্বাস্থ্য ব্যবস্থাটা নিয়ে নাকি একেবারে সরকার চিন্তা ভাবনা করে না। এটা কি একমত আপনি? প্রথম কথা, আমি যে বিষয়টা একেবারেই একমত না যে আপনারা বারবার বা অনেকে বারবার উত্তরবঙ্গ উত্তরবঙ্গ বলছেন। মধ্যবঙ্গ কোনটা, পূর্ববঙ্গ কোনটা, নাকি পূর্ববঙ্গ নেই আর পশ্চিমবঙ্গ তো নিজেই একটা রাজ্য? তাহলে উত্তর পূর্ব
দক্ষিণ পশ্চিম এই চারটে দিক কি বাংলার আছে, আর মধ্যবঙ্গ কোন জায়গাটা? কাজে আমি যেটা বলি, বাংলার উত্তর ভাগের কোন একটা জেলা, বাংলার যেমন বীরভূম জেলা বলি, যেমন হুগলি জেলা বলি, তেমন জলপাইগুড়ি জেলা বলি। কাজে আমি জেলা ভিত্তিক কথা বলা প্রয়োজন বলে মনে করি। এবং তার মধ্যে এই উত্তর ভাগের যে কতগুলো জেলা রয়েছে, নিশ্চিতভাবে সেখানেও অনেক কিছু ইনফ্রাস্ট্রাকচার রয়েছে। একটা সময় শুধুমাত্র নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ ছিল, এখন জলপাইগুড়ি গভর্নমেন্ট মেডিকেল কলেজ, কুচবিহার এমজিএম মেডিকেল কলেজ, রায়গঞ্জ মেডিকেল কলেজ, মালদা মেডিকেল কলেজ হয়েছে। কিছু কিছু নার্সিং কলেজের ফেসিলিটি বেড়েছে, অনেক নার্সিং কলেজ হয়েছে। নার্সিং কলেজে বিএসসি একটা সময় অবধি ছিল, এখন এমএসসি পড়ানো হচ্ছে। তো কাজে প্যারামেডিকেল বা অ্যালায়েড মেডিকেল কলেজ অনেক হয়েছে। কাজে হেলথ মানে কিন্তু শুধুমাত্র হাসপাতাল বা মেডিকেল কলেজ নয়, হেলথ মানে কিন্তু তার সঙ্গে নার্সিং ফেসিলিটি বেড়েছে কিনা, অ্যালায়েড মেডিকেল ফেসিলিটি বেড়েছে কিনা, এবং গভর্নমেন্ট প্রাইভেট দুটোই, এই দুটোই কিন্তু ফেসিলিটি বাড়লে সমস্ত মানুষের কাছে আমরা রিচ করতে পারবো। কারণ আমাদের যে এখন রিসেন্ট সেন্সাস হবে, হয়তো এখনো সেন্সাস হয়নি, কাজে আমাদের উত্তর ভাগের 8টা জেলায় 2 থেকে 2.5 কোটি মানুষ আছেন, এবং সামগ্রিকভাবে পুরো বাংলায় আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে 12 কোটি প্লাস মানুষ আছেন। কাজেই জনঘনত্ব বা জনসংখ্যা হয়তো এই 8টা জেলাতে 1/6 অফ দ্য টোটাল পপুলেশন। তো কাজেই সেই দিক থেকে দেখতে গেলে আমার মনে হয় প্রত্যেক মানুষের কাছে আমাদেরকে যদি রিচ করতে হয়, তাহলে গভর্নমেন্ট, প্রাইভেট, সেমি প্রাইভেট সব ধরনের ইনফ্রাস্ট্রাকচারের ডেভেলপমেন্টটাই দরকার এবং সবারই প্রয়োজন। আপনি বললেন এতগুলো জায়গায় পরিষেবা মানে রয়েছে, কিন্তু সেখানে ডাক্তার কি আছে? ডাক্তার কি সঠিক পরিমাণে রয়েছে? আপনাকে একটা কথা বলছি, যখন ডাক্তার সঠিক পরিমাণে এই মুহূর্তে কোন কোন জায়গায় আছে, কোন কোন জায়গায় কোন ডিপার্টমেন্টে একটু শর্টেজ আছে, সেটা অস্বীকার করার কোনো জায়গা নেই। কারণ কি? মানে সবাই কি বহির্রাজ্যের দিকে মানে চলে যেতে চায়? বহির্রাজ্যের দিকে চলে যেতে চায় না, কিন্তু যখন আপনি নতুন ফেসিলিটি তৈরি করবেন, যেমন মাল্টি স্পেশালিটি হসপিটাল এতগুলো সারা রাজ্য জুড়ে হয়েছে, এখানেও ইসলামপুরে হয়েছে, মালবাজারে হয়েছে, কালকেই গেছিলাম একটা মিটিং করতে, বালুরঘাটে আছে, সব সর্বত্র আছে, আলাদা আলাদা করে কোন জায়গাটা বলবো। তো সেই মাল্টি স্পেশালিটি হসপিটাল গুলো যখন চালু হয়েছিল, তখন একটা কথা খুব চলতো যে হাসপাতাল হয়েছে, ঝাঁ চকচকে বিল্ডিং হয়েছে, কিন্তু সেখানে মেশিনও আছে, কিন্তু ম্যান বিহাইন্ড দ্য মেশিন নেই। এটা বুঝতে হবে যে মেডিকেল ফিল্ডে একজনের এমবিবিএস পড়তে লাগে 4.5 থেকে 5 বছর, ইন্টার্নশিপ আরো 1 বছর, তারপরে সে হাউস স্টাফশিপ অপশনাল হলেও আরো 1-2 বছর লাগে তার পোস্ট গ্রাজুয়েশন পেতে, তারও 3 বছর লাগে পোস্ট গ্রাজুয়েট তৈরি হতে, আর সুপার স্পেশালিস্ট হতে আরো 3 বছর লাগে। মানে 5 আর 2 7 আর 6 13 বছর, 13-14 বছর লাগে একজন সুপার স্পেশালিস্ট তৈরি হতে। কাজে আপনি যে মেডিকেল কলেজ তৈরি করলেন, সেই মেডিকেল কলেজ সত্যিকারের ফল কিন্তু 10-12 বছর বাদে দেবে। আপনি যদি 56 বছর পিছিয়ে যান, যখন প্রথম মেডিকেল কলেজ আমাদের উত্তরবঙ্গ মেডিকেল কলেজ তৈরি হয়েছিল, তখন তার প্রথম 2-3 বছর কিন্তু সেকেন্ড ইয়ার অনওয়ার্ডস ক্লাস হতো এবং প্র্যাকটিক্যাল হতো এসএসকেএম এ, যার ফলে এসএসকেএম এ একটা নর্থ বেঙ্গল ক্যান্টিন বলে ক্যান্টিন আছে। তো সেই রকম আজকে 56 বছর বাদে তার অনেক আগে থেকেই অনেক কিছু ফেসিলিটিস হয়েছে, যে নতুন ফেসিলিটি আমরা দেখতে পাচ্ছি সেটা নিয়ে একটা মেডিকেল কলেজ গড়ে উঠেছে। আর তখন এক ধরনের ভাবে প্রোগ্রেস করেছে, সময়ের সাথে সাথে প্রোগ্রেস রেট, টেকনোলজি সবকিছুই বাড়ে। তো ন্যাচারালি এখন যে মেডিকেল কলেজগুলো আছে, কুচবিহার মেডিকেল কলেজে এরপরে এমডি ডিএনবি অলরেডি আছে, এমডিএমএস শুরু হবে, তো রায়গঞ্জেও শুরু হবে, তো মালদাতে অলরেডি চলছে। তো কাজেই একটা তো চিকিৎসক সংখ্যা বাড়ানোর প্রক্রিয়া চলছে, কাজেই সে তার ফলটা কিছুদিন বাদে আরো বেটার পাওয়া যাবে। শুরুতে যখন 10টা ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয়, এই যে এতগুলো সারা দেশব্যাপী এমস তৈরি হয়েছে, আপনি কল্যাণী এমস এর খবর নিন, পাটনায় যখন পাটনা এমস শুরুতে ছিল, তখন কিন্তু আজকের জায়গায় ছিল না। এমনকি কল্যাণীর যে জওহরলাল নেহেরু মেডিকেল কলেজ, জেএনএম মেডিকেল কলেজ, সেই মেডিকেল কলেজ থেকে কলেজে কিন্তু কল্যাণী এমস এর পেশেন্ট রেফার্ড হতো, কারণ যাদের ভর্তির দরকার হতো। তো তাহলে কি বলতে হবে যে কল্যাণী এমস ঠিক মতো পারফর্ম করেনি বা করতে পারছে না? একটা হাসপাতালকে
তৈরি হতে সময় লাগে একেবারে। এটা মেডিকেল ফিল্ডে সময় লাগে। তো যে বিষয়ের কথা বলবো, যে আরজি করের আবহে একটা কথা উঠে এসেছিল বারংবার খবরের শিরোনামে, যে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে ডাক্তাররা নিরাপত্তাহীনতায় ভুগছে। এই বিষয়টা কতটা পরিবর্তন হয়েছে? এখনো কি সেই পরিবেশ রয়েছে? কি মনে করেন আপনি? দেখুন, যখন একটা ওরকম বীভৎস ঘটনা ঘটে, এটা তো আনপ্রেসিডেন্টেড ঘটনা। যেভাবে যে ঘটনাটা ঘটেছিল সবাই জানেন, আমি পুনরাবৃত্তি করছি না। একেবারেই না। হ্যাঁ। তো যখন এরকম কোনো ঘটনা ঘটে তখন স্বাভাবিক প্রত্যেকে আতঙ্কিত হন, এবং প্রত্যেকে আতঙ্কিত হন শুধু না, তাদের বাবা মারা অনেক বেশি আতঙ্কিত হন, কারণ ছেলে মেয়েরা অনেক দূরে রয়েছে। কিন্তু যেদিন ঘটনা ঘটেছে তার এক দুদিনের মধ্যেই কিন্তু নিরাপত্তাটা আরো ঢেলে সাজানোর একটা প্রক্রিয়া শুরু হয়ে গেছিল। অলরেডি নিরাপত্তা মানে সিসিটিভি ক্যামেরায় মোড়া হয়েছে। সিসিটিভি ক্যামেরায় 104 একর জমিকে প্রত্যেকটা ইঞ্চিকে মোড়াটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার, কিন্তু আগে যা ছিল তার থেকে সিসিটিভির সংখ্যা অনেক বেড়েছে, সিসিটিভির কোয়ালিটি বেড়েছে। কোন গার্লস হোস্টেলে উঁচু পাঁচিল দেওয়া হয়েছে। 15 জন মহিলা পুলিশ সেদিনের পরদিন থেকে আজ পর্যন্ত 3টে শিফটে শুধু গার্লস হোস্টেলের নিরাপত্তা দিচ্ছেন। পুলিশ প্যাট্রোলিং বেড়েছে, কিন্তু ইঞ্চিতে ইঞ্চিতে নিরাপত্তা এনশিওর করা শুধুমাত্র সিসিটিভি ক্যামেরা বা শুধুমাত্র পুলিশ প্রহরা বাড়িয়ে বা সিকিউরিটি গার্ড বাড়িয়ে সব ক্ষেত্রে সম্ভব নয়। মাননীয় শ্রী সুরজিৎ কর পুরকায়স্থর আন্ডারে টিম এসে খতিয়ে দেখেছিল, তারা কিছু রেকমেন্ডেশন দিয়েছিলেন, তার মধ্যে কিছু কিছু ইমপ্লিমেন্টেশন হয়েছে, এবং কলেজ কর্তৃপক্ষ, বর্তমান কর্তৃপক্ষ আরো অনেক ভালো বলতে পারবেন সেই ব্যাপারগুলো। কিন্তু নিরাপত্তা নিয়ে আমরা থেমে নেই, আমরা নিঃসন্দেহে যথেষ্ট এটা নিয়ে কনসার্ন, এবং আমরা এটা বিশ্বাস করি যে কোনো ফিল্ডে, সেটা চিকিৎসার উৎকর্ষ হোক কি মানুষের নিরাপত্তা হোক, সেখানে কিন্তু স্কাই ইজ দ্য লিমিট। এবং নিরাপত্তা মানে তো শুধু মেডিকেল স্টুডেন্টদের নিরাপত্তা নয়, সেটা তো কর্মক্ষেত্রে নিরাপত্তা। যেসব মানুষরা চিকিৎসা করাতে আসছেন, যেসব মানুষরা চিকিৎসার আওতায় রয়েছেন, যেসব মানুষরা চিকিৎসা করাতে যারা এসছেন তাদের বাড়ির মানুষ হিসেবে রয়েছেন, প্রত্যেকের নিরাপত্তা এনশিওর করার দায়িত্বটা কিন্তু আমাদের সবার। আচ্ছা, একটা জিনিস বারংবার শোনা যায় বিভিন্ন মেডিকেল কলেজে থ্রেট কালচারের কথাটা। এই থ্রেট কালচারের জন্য মানে আদপে দায়ী কে? সরকার নাকি একেবারে আমাদের মানসিকতা? আমি এটা বিশ্বাস করি, সরকার মানে শুধুমাত্র একটা মন্ত্রিসভার কয়েকজন আমলা নয়। সরকার আমি আপনি সবাই। আমরা খুব লুজলি কতগুলো কথা ব্যবহার করি, যে সরকারপন্থী, সরকার বিরোধী। আমি যে পন্থী হই, যদি সরকারের আইডিওলজি বা আইডিওলজি না বলে বলা উচিত সরকারের বিভিন্ন প্রজেক্ট, তার প্ল্যানিং যদি আমি প্রপারলি ইমপ্লিমেন্টেশন করি, নিজের কাজ নিজে করে, তাহলে আমি সরকারকে সাহায্য করছি। কাজেই সেইখানে মানুষ এখন অনেক বেশি অসহিষ্ণু হয়েছে, এবং প্রত্যেকে খুব টেম্পোরারি গেনের দিকে যাচ্ছে। আপনি দেখবেন সোসাইটিতে একটা অনেক ক্ষেত্রে ডিভ্যালুয়েশন হয়েছে। আচ্ছা ডাক্তারবাবু, একটা বিষয়, এই যে ধরুন থ্রেট কালচারের বিষয়গুলো আপনি বলছেন যে মানসিকতাই এর জন্য দায়ী হয়ে থাকে, তখন তো কর্তৃপক্ষ কিছু কিছু ক্ষেত্রে জানতেও পারে, তাও কেন কোনো রকম ভাবে কোনো স্টেপ নেয় না, ভয় পায়? আমি এটুকু বলতে না, ভয়ের ব্যাপার না। অনেক সময় যেটা হয় যে আমাকে যদি কারোর বিরুদ্ধে অ্যাকশন নিতে হয়, তখন তার বিরুদ্ধে অকাট্য প্রমাণ থাকতে হবে। ভারতীয় আইনও বলে যে না, প্রমাণ রাখে না সব ক্ষেত্রে নয়, কিন্তু যেখানে প্রমাণ রেখেছে, ইভেন আমারও প্রেসিডেন্স আছে। আমি যখন প্রথমে অ্যাসিস্ট্যান্ট ডিন অফ স্টুডেন্ট অ্যাফেয়ার্স বা ডিন অফ স্টুডেন্ট অ্যাফেয়ার্স ছিলাম, তখন হোস্টেলে গন্ডগোল করার জন্য আমি অন্তত 15-16 জনকে পার্মানেন্ট এক্সপালশন দিয়েছিলাম হোস্টেল থেকে। এবার সব ক্ষেত্রে যে কমপ্লেনে কারোর বিরুদ্ধে নির্দিষ্ট নাম করে কমপ্লেন হয় সেটা না, অনেক সময় অ্যানোনিমাস পার্সনের এগেইনস্টে কমপ্লেন করে, তখন সেইখানে প্রবলেম হয়। তবে নিঃসন্দেহে প্রত্যেকের সমান অধিকার, যারা ছাত্র বা ছাত্রী তারা প্রত্যেকে একটা পরীক্ষা দিয়ে পাশ করে এসছে, তারা আমাদের দেশের ভবিষ্যৎ। কাজে তাদেরকে সুরক্ষিত রাখা, তারা যাতে নিশ্চিন্তে পড়াশোনা করতে পারে, নিরাপদে থাকতে পারে, সেটা দেখা আমাদের
কর্তব্য। আচ্ছা, আপনি আমাকে বারণ করলেন যে উত্তরবঙ্গ না বলতে। আপনার সেই কথা রেসপেক্টেই বলি যে উত্তরের যে জেলাগুলো রয়েছে সেই জেলাগুলোয় কোথায় কি খামতি আছে বলে মনে হয় যে স্বাস্থ্য ব্যবস্থা আরো একটু যদি উন্নতি হতো তাহলে আরো ভালো হতো? কোন কোন জেলাগুলোকে আপনি মনে করেন? দেখুন, জেলা বলতে গেলে আমায় যেটা বলতে হবে, সব জেলাতেই আমি গেছি। হুম। কোনো কনফারেন্সে হোক, কোনো মিটিং করতে হোক। কালকেই মালবাজারে, যেহেতু আমি ম্যাটার্নাল ডেথ রিভিউ এর নোডাল অফিসার উত্তরবঙ্গ মেডিকেল কলেজের, এবং আমি নিজেও নিজের উদ্যোগে বিভিন্ন চা বাগান এরিয়া, বিভিন্ন পিছিয়ে পড়া এরিয়াতে অনেক জায়গায় ঘুরেছি, যাতে হচ্ছে দেখতে পারি যে মানুষকে সচেতন করতে পারি, হেলথ সিকিং বিহেভিয়ারটা জেনারেট করতে পারি, অ্যাডোলেসেন্ট হেলথ থেকে যাতে বিষয়টা দেখতে পারি। আমি কিছুদিন আগেই বালুরঘাটে দুদিনের মিটিং এ গেছিলাম। তো আমি দেখতে পেয়েছি যেটা, যে তারা কিন্তু যথেষ্ট ভালো কাজ করছেন। আপনি শুনলে অবাক হবেন, ভারতবর্ষের মধ্যে কালিম্পং জেলা এবং তামিলনাড়ুর একটি জেলা, এই দুটো জেলা গত 2 বছরে জিরো ম্যাটার্নাল ডেথ। আচ্ছা। হ্যাঁ, তার মধ্যে একটা আমাদের কালিম্পং। এবার আপনি যদি বলেন কালিম্পং এর কি হিউজ রিসোর্স যেটা কলকাতায় নেই, কালিম্পং এ আছে, এরকম তো নয়। নিঃসন্দেহে তাদের হসপিটাল খুব নিট অ্যান্ড ক্লিন, তারা চেষ্টা করছে, তাদের হেলথ ডিপার্টমেন্ট, তাদের ডিস্ট্রিক্ট হেলথ ডিপার্টমেন্ট সবসময় চেষ্টা করছে। কিন্তু ধস নামলেই পাহাড়ের রাস্তা দিয়ে শিলিগুড়ি আসতে অনেক সময় লাগে, এবং তাদের রেফারেলও কম। কাজেই প্রত্যন্ত জেলাগুলো কিন্তু সব ক্ষেত্রে যে খারাপ করছে তা নয়, কিন্তু কিছু জায়গাতে কোনো জেলা তার ডেমোগ্রাফির কারণে হোক, মানুষের দারিদ্র্যের কারণে হোক, কিছু লোকাল ট্যাবুজের কারণে হোক, বা পার্শ্ববর্তী রাজ্যের কিছু ইনফ্লুয়েন্সে হোক, কারণ তাদের ওখানে সত্যি স্বাস্থ্য পরিষেবা খুব পিছিয়ে, সেখান থেকে অনেকে পেশেন্ট খুব খারাপ অবস্থায় ইসলামপুর বা চোপড়া এসব জায়গায় আসে, সেখান থেকে মেডিকেল কলেজে আসে। তো কাজেই সব রকমই রয়েছে। আর আপনি তো স্বাস্থ্যকে কোনো বাউন্ডারি দিয়ে ঘিরে দিতে পারেন না, কাজে যে যেখানে পারবে গিয়ে চিকিৎসা নেবে। আচ্ছা, এই যে রেফারের প্রসঙ্গটা আপনি বললেন, এটা কি স্বাস্থ্য ব্যবস্থার অব্যবস্থাকে তুলে ধরছে কার্যত? মানে স্বাস্থ্য পরিষেবাটার অব্যবস্থা না, স্বাস্থ্য ব্যবস্থা বুঝতে গেলে প্রথমে বুঝতে হবে যে স্বাস্থ্যর কতগুলো টায়ার আছে: প্রাইমারি হেলথ কেয়ার, সেকেন্ডারি কেয়ার, টার্সিয়ারি কেয়ার। মেডিকেল কলেজগুলো টার্সিয়ারি কেয়ারে পড়ে, জেলা হাসপাতালরা সেকেন্ডারি বা সাব ডিভিশন হসপিটাল, আর প্রাইমারি হেলথ সেন্টার বিপিএইচসি এরা পড়ে প্রাইমারি আওতায়। তো কাজেই প্রত্যেকটা জায়গার ইনফ্রাস্ট্রাকচার আলাদা, প্রত্যেকটা জায়গায় কি কি হবে সেটা আলাদা। ধরুন ক্যান্সারের জটিল অপারেশন কখনো জেলা হাসপাতালে সাধারণত হয় না, কিছু স্পোরাডিক্যালি হতে পারে, কিন্তু বিশাল কিছু ইনফ্রাস্ট্রাকচার জেলা হাসপাতালটা হয়তো অতটা ইকুইপ নয়, তাদেরকে রেফার করতে হবে। কোন ক্ষেত্রে হয়তো মাল্টিডিসিপ্লিনারি টিম দরকার, কার্ডিওলজিস্টের ইন্টারভেনশন দরকার, বা পেডিয়াট্রিক সার্জারি দরকার, তখন তারা রেফার করবেন। রেফারাল আগের থেকে অনেক কমেছে, অনেক স্ট্রিমলাইন হয়েছে, কিন্তু কোন ক্ষেত্রে রেফার করতে হয়, এটা হয় না তা নয়। তাহলে আপনি বলুন না, দিল্লি এমস এ এত পেশেন্ট বিভিন্ন আশেপাশের রাজ্য থেকে যায় কি করে? তাহলে কি পিজিআই চণ্ডীগড়ে আমি নিজে এমডি করেছি, সেখানে হরিয়ানা, হিমাচল প্রদেশ, পার্ট অফ দিল্লি থেকে হরিয়ানার দিকে, রাজস্থান, গুজরাট সব থেকে পেশেন্ট যেত, বিদেশ থেকেও আসতো, পাকিস্তানের পেশেন্টও দেখেছি। তো সেইখানে তাহলে কি সেই সব রাজ্যগুলোর হেলথ সিস্টেম ভেঙে পড়েছে? কাজেই কতগুলো থাকে উৎকর্ষ কেন্দ্র, সেখানে বিভিন্ন মানুষ যায়। এবং তার উপর আরেকটা ব্যাপার আছে, ধরুন আপনি কেউ বিয়ের পরে হয়তো আছে রায়গঞ্জে, তার হয়তো বাড়ি শিলিগুড়িতে, তো যখন তার ডেলিভারি হবে তখন সে চাইবে শিলিগুড়িতে এসে ডেলিভারি করাতে। তো এরকমও তো আছে, উল্টোটাও আছে। তো কাজে রেফারাল থাকবে, রেফারালটা কিন্তু হেলথ সিস্টেমের একটা অঙ্গ। মানে রেফারকে কখনোই সরানো যাবে না কার্যত, এমনটাই না, নিঃসন্দেহে। কি করে সরানো যাবে? আপনি কি প্রত্যেকটা মোড়ে মোড়ে পাড়ায় পাড়ায় মেডিকেল কলেজ করতে পারবেন? তখন আবার সেখানে ডাক্তার দেবেন কোত্থেকে? সেখানে নার্সিং স্টাফ দেবেন কি করে? টেকনোলজিস্ট দেবেন কি? আচ্ছা, যে প্রসঙ্গে আসি, যে উত্তরের বিভিন্ন জেলাগুলোতে চা বাগান বা চা শ্রমিকদের জন্য আলাদা করে ডাক্তারের ব্যবস্থা থাকতো, মানে ওনাদের আলাদা ক্যাম্পের যেগুলো বিষয় ছিল, সেখানে অনেকগুলো ডাক্তার এখন পাওয়া যাচ্ছে না, এমনটাই কার্যত অভিযোগ উঠে আসে যে সেখানে পরিষেবা নেই, ডাক্তারি পরিষেবা পাওয়া যায় না। এই বিষয়ে অভিযোগটা কি আপনি স্বীকার করেন? স্বীকার করা না করার কিছু নেই, অনেক জায়গায় চিকিৎসকের অভাব তো আছে চা বাগানে, কারণ গভর্নমেন্টে জব অপরচুনিটি বেড়েছে, প্রাইভেটে অনেক কর্পোরেট হসপিটাল হয়েছে, কাজে একজন পাশ করার পরে
আগে যখন অপরচুনিটি গুলো কম ছিল তখন তারা চা বাগানে চিকিৎসা পরিষেবা দেওয়ার সঙ্গে যুক্ত ছিল। তো প্রত্যেকে প্রফেশনাল, সে কোথায় চাকরি করবে সেটা তো তার ইচ্ছের উপর নির্ভর করে, জোর করে তো কাউকে কোথাও রিক্রুট করা যায় না। না, একেবারেই না। তো ন্যাচারালি সেগুলো আছে। আবার অনেক ক্ষেত্রে চা বাগান হয়তো রিক্রুট করছে না, বা অনেক ক্ষেত্রে ডাক্তাররাও যেতে চাইছে না, কাজে সেখানে কিছুটা অভাব আছে। তবে গভর্নমেন্ট পেরিফেরিতে যেটা করেছে, সিএইচও বলুন, আশা বলুন, তাদের মাধ্যমে টেলি কমিউনিকেশনের মাধ্যমে বলুন, বা বিভিন্ন ব্লক সাব সেন্টার, পিএইচসি, সেগুলোর সংখ্যা যেহেতু বেড়েছে, কাজে সেখানকার প্রচুর মানুষ কিন্তু সেই জায়গাগুলোতেও দেখাতে আসেন। কাল যখন আমি মালবাজারে মিটিং এ গেলাম, তখন কিন্তু চা বাগানের অনেক ডাক্তার সেখানে এসেছিলেন, এবং তাদের সঙ্গে যাতে লোকাল যারা গভর্নমেন্টের স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত, যাতে লিয়াজও মেনে কাজ করে, মানুষকে যাতে ভালো পরিষেবা দেয়, এবং আর্লি আইডেন্টিফিকেশন অফ রিস্ক ফ্যাক্টরস এবং ক্রিটিক্যাল পেশেন্টস, সেটা যাতে করে যথাযোগ্য জায়গায় পেশেন্টকে ঠিক সময় পাঠাতে পারে, আর যার চিকিৎসা তাদের দ্বারা করা সম্ভব সেটা করতে পারে, সেটা বলা হয়েছে, আলোচনা হয়েছে। আচ্ছা, আপনাকে একটা বিষয়ে জিজ্ঞাসা করি, যে আরজি করের যে পরিবেশ তৈরি হয়েছিল, আরজি করের পর থেকে বিভিন্ন মেডিকেল কলেজে মহিলা চিকিৎসক বা কখনো কখনো পুরুষ চিকিৎসকরও তাদের হেনস্থার শিকার হতে হয়েছে, মহিলাদের ক্ষেত্রে ধর্ষণ, খুন। আচ্ছা, বারংবার এই চিকিৎসক কেন আক্রান্ত হচ্ছে? চিকিৎসকদেরই কেন বারবার টার্গেট? সেটা তো সাধারণ মানুষ বলতে পারবেন যে কেন। না, আপনারা কেন মনে করেন, কেন মনে করেন? দেখুন, চিকিৎসকরা সবসময় মানুষের জীবন থাকবে কি থাকবে না, প্রাণটা ফিরিয়ে দিতে পারবে কিনা, সেই ধরনের একটা কঠিন চ্যালেঞ্জ যুক্ত কাজের সঙ্গে জড়িত। একেবারে। আপনি রেলওয়ের টিকিট কাউন্টারে যাবেন, সেখানে আপনি টিকিট পেতে দেরি হতে পারে, কোনো কারণে সার্ভার ফেল করলে টিকিটটা না পেতে পারেন, কিন্তু কারোর প্রাণ কি যাবে? না। এই যে ইন্ডিগোর ফ্লাইট নিয়ে এত কিছু হলো, কিন্তু সেটা কি কারোর লাইফ এন্ড ডেথ কোয়েশ্চেন? হয়তো তার অনেকের অনেক জীবনের ইম্পর্টেন্ট ইভেন্ট তারা অ্যাটেন্ড করতে পারলো না, কিন্তু আমাদের কাজটা অনেক বেশি দায়িত্বশীল এবং অনেক বেশি ঝুঁকির, এবং অনেক খারাপ ধরনের পেশেন্ট আসেন যাদের হচ্ছে লাইফ খুব সংকটে থাকে। তো কাজেই সেই জন্য হয়তো প্রত্যাশা বেশি, যখন কোনো কেউ বাড়ির মানুষকে হারান তখন তাদের একটা স্বাভাবিক অনেক সময় ক্ষোভ এসে পড়ে। তো সেটা হতে পারে যে আমাদের এই যে পুরুষ বা মহিলা, মানে আমি অ্যাজ এ হোল বলছি, চিকিৎসক বা চিকিৎসা কর্মীদের উপরে আক্রমণ নেমে আসে। তার জন্য ভারতীয় ন্যায় সংহিতায় আইন রয়েছে, নির্দিষ্ট আইন রয়েছে, কাজেই সে আইনানুগ ব্যবস্থাও অনেক ক্ষেত্রে হচ্ছে। কিন্তু এটা তো আগেই ছবি দেখা যেত না, আরজি করের পর থেকেই কেন এই ছবি? না না, আরজি করের পর থেকে কেন, তার আগেও আক্রান্ত হয়েছেন, কিন্তু ধর্ষণের যে পরিমাণটা সেটা তো আগে ছিল না। দেখুন, আমি এটা বলছি, এটা খুব আনপ্রেসিডেন্টেড এবং আনকল্ড ফর একটা ইনসিডেন্স। এটা কোনোদিনও হবে কেউ ভাবতে পারে না, ভবিষ্যতেও যেন না হয়। কিন্তু এই ঘটনা আরো একটা দুটো ঘটেছে, চরম শাস্তি দিতে হবে, যত তাড়াতাড়ি সম্ভব দিতে হবে, এটা হচ্ছে পরিষ্কার কথা, পরিষ্কার ভাবে বলছি। অপরাধের কোনো জাত নেই, কোনো ধর্ম নেই, কোনো কালার নেই, তারা অপরাধী, অপরাধীদের চিহ্নিত করে শাস্তি দিন। কিন্তু এই যে দৃষ্টান্তমূলক শাস্তির কথা বলা হয়, ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী দৃষ্টান্তমূলক শাস্তি হচ্ছে ফাঁসি বা যাবজ্জীবন। যদি আপনি ধরেন টিল ডেথও, 14 বছর 15 বছর না ধরে যদি টিল ডেথও ধরেন, তো দিল্লির নির্ভয়া কাণ্ডের পরেও তো ফাঁসি হয়েছে, অনেক ক্ষেত্রে তো ফাঁসি হচ্ছে, যাবজ্জীবন হচ্ছে, কিন্তু মানুষের অপরাধ প্রবণতা কমছে না। হয়তো আমাদের আরো বেশি মানসিক স্বাস্থ্যের উপর, সঠিক চরিত্র গঠনের উপর, ভ্যালু অ্যাডেড এডুকেশনের উপর হয়তো ছোটবেলার থেকে আরো জোর দিতে হবে, আমার এটা ব্যক্তিগতভাবে মনে হচ্ছে। কারণ এটা একটা সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। দৃষ্টান্তমূলক শাস্তি দিয়েও কিন্তু সেখানে যে অপরাধ বন্ধ হয়ে যাচ্ছে সেটা নয়, হয়তো সে অপরাধী শাস্তি পেল, কিন্তু আরো 10 জন অপরাধ করছে। প্লাস সময়ের সাথে সাথে মানুষের সাহস বেড়েছে, আগে অনেক সোশ্যাল স্টিগমা, অনেক কিছুর কারণে মানুষকে সোশ্যালি আউটকাস্ট করা হতো এই ধরনের কমপ্লেন করলে, এখন মানুষ অনেক সচেতন হয়েছে, অনেকে অনেক এমপ্যাথি নিয়ে বিষয়গুলো দেখে। তো কাজেই আমার মনে হয় রিপোর্টিং, যত যে কোনো ঘটনা ঘটলেই সেটার প্রপার রিপোর্টিং এবং তার সঠিক ইন্টারভেনশনটা দরকার। অনেক ক্ষেত্রেই সেটা হচ্ছে, কিন্তু মানুষের অপরাধ প্রবণতা কমছে না, অত্যন্ত দুঃখের সঙ্গে বলছি। তার সাথে মাত্রাতিরিক্ত অ্যাডিকশন, এটাও কিন্তু জড়িত। সেই অ্যাডিকশন যে শুধু এই ধরনের কার্যে মানুষকে লিপ্ত করাচ্ছে তা নয়,
সেই অ্যাডিকশনের কারণে প্রচুর হেড ইনজুরি হচ্ছে, অ্যাডিকশনের কারণে প্যানক্রিয়াটাইটিস হচ্ছে, অ্যাডিকশনের কারণে ইভেন ইনফার্টিলিটি থেকে শুরু করে সব ধরনের রোগ হচ্ছে। কাজে আমার মনে হয় যে মানুষের চরিত্র গঠন এই জায়গাটাতে যেন কোনো ফাঁক না থাকে, তাহলে কিন্তু সব ধরনের অপরাধী বাড়বে। আচ্ছা, যে বিষয়ে কথা বলবো এবার, যে আপনি রেফারের কথাটা বললেন, এবং অনেক ক্ষেত্রেই দেখা যায় যে সাধারণ মানুষের এরকম কথাবার্তা থাকে যে এখানে চিকিৎসা করাবো না, অমুক টেস্ট টেস্টের একটা লিস্ট ধরিয়ে দেবে, তার থেকে বরং বহির রাজ্যে চলে যাই। কোনো মানুষ বেশি প্রেফার করে যে সাউথের দিকে চলে যাওয়া। কেন এটা? মানে ওখানকার ডাক্তাররা পড়াশোনা করেছেন, এখানকার ডাক্তাররা কি করেননি? কি মনে করেন বলুন তো? দেখুন, আমরা তো চিকিৎসা পরিষেবা দিই, সেটা তো মানুষ বলতে না, পারে, মানুষের কিন্তু আমার আপনাদেরকে ভরসা কেন করে না? না, ভরসা করে না বলবো না, বহু রাজ্য থেকে এমনকি বিদেশ থেকেও মানুষ সেটা এখানে আপনার জন্য আসছে। হয়তো, সেটা না, আপনার আমার জন্য জন্য কথাটা না, বলছি, আমার মতো অনেকের জন্য। অনেকে, হ্যাঁ। কিন্তু যেটা বলছি, আপনি যে কোনো মানুষ যারা সাউথে বলুন, দিল্লিতে বলুন, মহারাষ্ট্রে বলুন, চিকিৎসা করিয়ে এখানে আসছেন, তাদের ফাইলগুলো একবার দেখবেন যে তাদের কতগুলো টেস্ট হয়েছে। এটা এভিডেন্স বেসড মেডিসিনের যুগ। আপনারা একটা জিনিস দেখবেন যে বাচ্চাকে বাবা মা বললে সে সেটা মানবে না, স্কুলের টিচার বললে মানবে, বা প্রাইভেট টিউটর বললে মানবে। আমরা তো লোকাল, কাজে আমাদের উপর ভরসাটা কম। আমাদের সাকসেস স্টোরি যেমন তারা জানে, ফেলিওরও তারা জানে। এই যে এভারেস্ট আপনি দূর থেকে দেখছেন, বিউটিফুল লাগছে। যখন দিল্লি থেকে ফ্লাইটটা যায় তখন মাউন্ট এভারেস্ট দেখা যায়। তো অসাধারণ তুষার শুভ্র স্পটলেস একটা পাহাড়, নান্দনিক দৃশ্য। কিন্তু এভারেস্ট তো ওয়ান অফ দ্য মোস্ট পলিউটেড মাউন্টেন। সেখানে কাছ থেকে দেখলে দেখা যাবে যে কত নোংরা, কত আবর্জনা। তো দূর থেকে সবসময় ভাল লাগে। আর এটা বলবো না যে সিএমসি ভেলোর বা সাউথের অন্যান্য ইনস্টিটিউট গুলো ওয়ান অফ দ্য বেস্ট, স্টেট অফ দ্য আর্ট, যেরকম পিজিআই চন্ডীগড়, যেরকম দিল্লি এমস, আমাদের এসএসকেএম, ক্যালকাটা মেডিকেল কলেজ, এনআরএস, সবই ভালো ইনস্টিটিউটের মধ্যে পড়ে। এইবার ব্যাপারটা হচ্ছে আমাদেরও ইন্ট্রোস্পেক্ট করার দরকার আছে, স্টার্টিং ফ্রম দ্য রিসেপশন টু পেশেন্টের ডিসচার্জ, সব জায়গায় যেন ট্রান্সপারেন্সি এবং সহযোগিতা থাকে। মানে যিনি আসছেন তিনি তো একজন আত্মমানুষ, এটা তো উনি মুঘল গার্ডেন বা রামোজি ফিল্ম সিটি ঘুরতে আসছেন না, অসুস্থ হয়ে আসছেন। আমি আমার ছাত্রদেরকেও বলি, নিজের ক্ষেত্রেও এটা পালন করার চেষ্টা করি যে আমি খুব ফরচুনেট, আমি একজন চিকিৎসক, জীবনের বেশিরভাগ সময়টাই চিকিৎসক হিসেবে কাজ করব, কিন্তু কখনো আমি অসুস্থ হই, কখনো আমার বাড়ির মানুষ অসুস্থ হন। কাজেই তখন আমি ট্রিটিং টিমের কাছে, যার কাছে আমি চিকিৎসা পরিষেবা নিতে যাব, যে সিনসিয়ারিটি, অনেস্টি, ডেডিকেশন, ধৈর্য, ভালো করে কথা বলা আশা করব, সেটা যেন আমি আমার আচরণের মাধ্যমে ফিরিয়ে দিতে পারি। কাজেই এই যে কাউন্সিলিং, কমিউনিকেশন, এইগুলোর অভাব কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায়। কিন্তু আপনি একটা জিনিস দেখবেন, এখনকার দিনে যারা নতুন ডাক্তার বেরোচ্ছে তাদের কিন্তু কমিউনিকেশন স্কিল, বিহেভিয়ারাল অ্যাসপেক্ট আগের থেকে হয়তো বেটার হয়েছে। কাজে আমাদের মধ্যে যেন কোনো অহংকার গ্রাস না করে, যে আমরা যেন ইনফিরিয়ার একটা নিম্ন স্তরের জীব হিসেবে যেন পেশেন্টদেরকে না দেখি। কাজেই তারাও আমাদের মতো মানুষ। ঘটনাচক্রে আমি এখন টেবিলের এদিকে, কোনো সময় আমি অসুস্থ হলে টেবিলের ওদিকে থাকতে পারি। কাজে আমার মনে হয় আমাদের ইন্ট্রোস্পেক্ট করা এবং ডেভেলপ করা নিজেদেরকে, এটাই হচ্ছে একমাত্র রাস্তা আস্থা ফিরিয়ে আনার ক্ষেত্রে। এবার আস্থা ফিরবে কিনা সেটা তো ভবিষ্যৎ বলবে, কিন্তু এখানেও সব ফেসিলিটি আছে, এখানেও ক্যান্সারের চিকিৎসা হয়, এখানেও রোবোটিক সার্জারি হয়, এখানে মানে আমাদের বাংলায়। শিলিগুড়িতে রোবোটিক্স আসবে, প্রাইভেটরাই আনবে। গভর্নমেন্ট সেক্টরে এসএসকেএম এ অলরেডি রোবোটিক্স চলে এসছে। কাজে আমি আশা করব ভবিষ্যতে আমাদের গঙ্গা পেরিয়ে ফারাক্কা ব্যারেজের এদিকেও আসবে, এবং কালের নিয়মে সবকিছুই প্রোগ্রেস করে, এটাও করবে। আমাদের যেমন একটা ক্যান্সার হসপিটাল তৈরি হচ্ছে, এসএসকেএম এ হচ্ছে, আর আমাদের নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে হচ্ছে। তো কাজেই এই ধরনের ইনফ্রাস্ট্রাকচার তো ডেভেলপ করছে। এর পাশাপাশি আমাদের একটা হেলথ ট্রায়াঙ্গেলের কথা আমি বলেছিলাম, যে যেটা হচ্ছে আলিপুরদুয়ার, কুচবিহার, দেখুন একটা ত্রিকোণাকৃতি জায়গা, আবার দার্জিলিং, কালিম্পং, ইসলামপুর অব্দি উত্তর দিনাজপুর, আবার রায়গঞ্জ, বালুরঘাট, মালদা, এইসব জায়গাতে যদি এরকম হসপিটাল আছেই। আমাদের উত্তরবঙ্গ মেডিকেল কলেজেও এখন নিউরোসার্জারি, এমার্জেন্সি নিউরোসার্জারি সবই হচ্ছে।
অ্যানজিওগ্রাফিটা এখনো ক্যাথল্যাবটা চালু হয়নি দেখে হচ্ছে না, কিন্তু কিছুদিন বাদে চালু হয়ে যাবে আশা করছি। কিন্তু পেসমেকার নিয়মিত বসছে। এছাড়া স্বাস্থ্যসাথীর মাধ্যমে পেসমেকার অ্যানজিওপ্লাস্টি সর্বত্র হয়, এটুকু আমি দেখেছি যে এই দুটো কিন্তু খুব নিয়মিত হয়, আমি খোঁজ রাখি দেখেই জানি। কিন্তু সেরকম যদি কুচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ির মাঝখানে কোনো একটা হসপিটাল, সেটা পিপিপি হতে পারে, প্রাইভেট হতে পারে, যেখানে এমার্জেন্সি অ্যানজিওপ্লাস্টি, এমার্জেন্সি বারহোল সার্জারি হেড ইনজুরির জন্য, কারণ বেশিরভাগ মানুষ সাডেন মৃত্যু হয় কিন্তু হার্ট অ্যাটাক বা হার্ট ব্লক বা হেড ইনজুরির থেকে। কাজে সেই রকম হসপিটাল যদি আবার মালদা, বালুরঘাট এবং রায়গঞ্জের মাঝামাঝি জায়গায় হয়, তাহলে সেই মানুষগুলোকে আর কোথাও যেতে হবে না। এমনি যদি আপনি দেখেন মেডিসিনের চিকিৎসা, সার্জিক্যাল চিকিৎসা, গাইনোকোলজির চিকিৎসা সবকিছুই কিন্তু সব জায়গাতে হচ্ছে, প্রচুর অপারেশন হচ্ছে। এমনকি অনেক সময় নিউজ পেপারে দেখবেন যে হয়তো মেখলিগঞ্জ হাসপাতালে একটা খুব ভালো সার্জারি হয়েছে, খুবই কমেন্ডেবল। এই খবরগুলো আগে আসতো না, এখন উঠে অনেক আসছে, ধরনের নতুন নতুন সার্জারি হচ্ছে, তো মানুষ তো করছে। একেবারে প্রায় শেষের দিকেই চলে এসেছি। আচ্ছা ধরুন আপনি তো স্ত্রীরোগ বিশেষজ্ঞ, এই যে ধরুন কোনো স্ত্রীরোগের কোনো জটিল ধরুন অপারেশনের ক্ষেত্রে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ বা অন্য কোনো মেডিকেল কলেজে কি সেই সুবিধাগুলো পাবেন? নিঃসন্দেহে প্রচুর অপারেশন আমরা করি, এবং এরকম অপারেশন আমরা করেছি। আমি তো ব্যক্তিগতভাবে প্রচুর ক্যান্সার অপারেশনও করি। 6 বছরের বাচ্চারও ক্যান্সার ওভারি অপারেশন করেছি। 12 বছরের মেয়ের ইউটেরাসে ক্যান্সার হয়েছে, সে পেশেন্টও অপারেশন করেছি। অনেক ক্ষেত্রে পেটে 4 লিটার ব্লাড নিয়ে, 3.5 লিটার ব্লাড নিয়ে পেশেন্ট এসছে, তাকেও অপারেশন করে আমরা বাঁচাতে পেরেছি। যত ধরনের জটিল অপারেশন হয় সবই আমরা করি, ল্যাপারোস্কোপিও করি। না, উত্তরের জেলাগুলো কি কোন কোন জেলা সেই সুবিধাগুলো পায় না? মানে আরো একটু যদি ইনফ্রাস্ট্রাকচার ভালো হতো, সেটা মানে খামতিগুলো মনে হয় আপনার। দেখুন, মেডিকেল কলেজ যেখানে আছে, আমি এটুকু জানি মালদা মেডিকেল কলেজ, জলপাইগুড়ি মেডিকেল কলেজে ল্যাপারোস্কোপি হয় এবং অন্যান্য জটিল অপারেশন হয়। রায়গঞ্জ মেডিকেল কলেজেও হয়। আমি এগুলো দায়িত্ব নিয়ে বলছি। এগুলো কি স্বাস্থ্য সাথীর আওতায় তারা পাবে কিছু সুবিধা? সাধারণ মানুষ যদি আসে, মেডিকেল কলেজে তো এমনিতেই সবকিছু ফ্রি অফ কস্টে হচ্ছে। না, অনেক সময় শোনা যায় এই অভিযোগটা যে স্বাস্থ্য সাথীতে কার্ড দেখানো হচ্ছে তাই অপারেশনের সুবিধা পাচ্ছি না বা বেড পাচ্ছি না স্বাস্থ্য সাথীর জন্য। এই অভিযোগগুলো কি আপনি স্বীকার করেন? না, আমার স্বীকার করার কিছু নেই। এগুলো হচ্ছে প্রত্যেক জেলার জেলা প্রশাসন দেখবে, কারণ অভিযোগগুলো আমার কাছে আসে না, অভিযোগগুলো তাদের কাছে আসে। সেখানে না, এরকম অভিযোগ পান আপনি কোন রোগীর কাছ থেকে যে এরকম পরবর্তীতে শুনেছেন? হ্যাঁ, কিছু ক্ষেত্রে শুনেছি, শুনিনি সেটা বলাটা ঠিক না। তখন সেখানে আমিও আমার দিক থেকে ফোনাফোনি করেছি, হয়তো তাতে কিছু কাজ হয়েছে। অনেক সময় সত্যি যখন মানে প্রচুর পেশেন্টের ঢেউ আসছে পড়ে, তখন হয়তো ইভেন যে হাসপাতাল স্বাস্থ্যসাথী নিয়েছে তাদের ওখানেও বেড থাকে না, বা অনেকে হয়তো স্বাস্থ্যসাথীর তে অত লাভ তাদের হয় না দেখে নেন না, দুরকমই আছে। কিন্তু এটা সবার মাথায় রাখা উচিত, গভর্নমেন্ট ইজ দ্য লাইসেন্সিং অথরিটি। কাজেই তাদেরও যেমন দায়িত্ব যে স্বাস্থ্যসাথীর প্রপার রিভিশন অফ দ্য স্কেল, এবং যাতে টাকা পয়সা ঠিক মতো পায় সেটা নিশ্চয়ই তারা দেখেন। কিন্তু যারা কর্পোরেটে রয়েছেন তাদেরও কিন্তু সিএসআর বলে একটা বিষয় রয়েছে। কাজেই তারা যখন জমি পেয়েছেন, তারা যখন লাইসেন্স যখন তারা অ্যাপ্লাই করেছেন, প্রত্যেকে যেটা কমিট করেছিলেন অ্যাটলিস্ট সেইটুকু তারা ফলো করুন। আমার মনে হয় আমরা বহু মানুষের মুখে হাসি ফুটিয়ে তুলতে পারবো। আর দেখুন, আপনি উত্তরের জেলা বলুন আমার কথা অনুযায়ী, বাংলার উত্তর ভাগের জেলা বলুন, আর আপনার কথা অনুযায়ী উত্তরবঙ্গই বলুন, কিন্তু নামেই তো উত্তর আছে। কাজে আমরা সারা জীবন কি শুধু প্রশ্ন করে যাব? আমাদের তো উত্তরের খোঁজে থাকারও মানে হয় না সবসময়। কাজে আমরা উত্তর দেব, আমরা পথ দেখাবো। কোভিড এর সময়ও কিন্তু আমাদের উত্তর ভাগের জেলাগুলো যথেষ্ট ভালো কাজ করেছিল। আমাদের নর্থ বেঙ্গল মেডিকেল কলেজটা প্রপার নাউন, কাজে নর্থ বেঙ্গল শব্দটা আমি উচ্চারণ করতেই হবে সেটা বলার জন্য। ভিআরডিএল ল্যাব রাজ্যে হাইয়েস্ট নাম্বার অফ টেস্ট করেছিল, সারা ভারতে 3 নম্বরে ছিল, এবং কিছুটা পরে শুরু করে। এবং এখান থেকে সিকিমকে আমরা ট্রেনিং দিয়েছি। এখান থেকে উত্তর ভাগের 8টা জেলাতেও কিন্তু ভিআরডিএল ল্যাব ওই সময় চালু হয়েছিল। এত কিছু পরেও কি মনে হয় কোথাও খামতি রয়ে গেছে? হয়েই থাকে সবকিছু। না, যেখানে স্কাই ইজ দ্য লিমিট সেখানে খামতি বলবো না, আমাদের অনেকটা পথ আমরা পেরিয়েছি।
আমরা অতীত থেকে অনুপ্রেরণা নেব, ভবিষ্যৎকে সুদৃঢ় করব, বর্তমানের মাটিটাকে সুদৃঢ় করব এবং ভবিষ্যতের পথে এগিয়ে যাব, যেটা একটা উত্তরণের পথ হবে। এটা নিঃসন্দেহে আমাদের করতে হবে এবং প্রত্যেক মানুষকে স্বাস্থ্যের ক্ষেত্রে আওতায় আনা। আমরা তো শুধু শারীরিক স্বাস্থ্য নিয়ে আজকে বেশি কথা বললাম, কিন্তু মানসিক স্বাস্থ্য, সামাজিক স্বাস্থ্য সব নিয়ে কিন্তু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের স্বাস্থ্যের সংজ্ঞা। কাজে সেইগুলো যখন আমরা করতে পারবো, সেটা তখন আমরা বুঝতে পারবো যে আমরা কিছু কাজ করতে পেরেছি। আর বিন্দু বিন্দুতেই সিন্ধু হয়, কিন্তু এখন এমন একটা সময় এসছে যেখানে আমাদেরকে আরো তাড়াতাড়ি উত্তরণের দিকে যেতে হবে। একটা সময় আমরা সিঁড়ি দিয়ে উঠেছি কষ্ট করে, এখন আমাদের এসকালেটরে চেপে উঠতে হবে এবং আমরা উঠবো। মানে উত্তরবঙ্গই বলুন বা আপনার কথা অনুযায়ী উত্তরের জেলায় এখন এসকেলেটর দরকার, সর্বত্র দরকার, ভারতবর্ষে দরকার, পৃথিবীতে দরকার। কারণ প্রত্যেক মানুষকে আমরা যদি জীবিত রাখতে চাই এবং মরবিডিটি ফ্রি রাখতে চাই, মর্টালিটি নিয়ে আমরা খুব কথা বলি, কিন্তু কোভিড এর পরে অনেকের হার্ট ডিজিজ হচ্ছে, অনেকের কিডনি ফেলিওর হচ্ছে, অনেকের লিভার ফেলিওর হচ্ছে, অনেকের ব্রেনের প্রবলেম হচ্ছে, অনেকের মেমোরি লস হচ্ছে। কাজে আমরা যদি সবাইকে সুস্থ রাখতে চাই, এটা তো একটা গ্লোবাল প্রবলেম, মানুষকে সুস্থ রাখা। এবং মানুষ তো বিশ্ব নাগরিক। আজকে আমি এখানে, আমার অনেক আত্মীয় ইউএসএ তে রয়েছে, তাদের অনেক আত্মীয় নেপালে রয়েছে। কাজে এটা তো বিশ্ব সংসার। তার মধ্যে ভারতবর্ষ একটা দেশ, আমাদের পশ্চিমবঙ্গ একটা রাজ্য, এবং আপনার কথায় সোকল্ড উত্তরবঙ্গ বা আমার কথায় উত্তরের 8টা জেলা, তার একটা অংশ যেটা 8টা জেলা নিয়ে গঠিত এবং 1/6 অফ দ্য পপুলেশনকে ক্যাটার করে। কাজেই আমি তো বলবো যে আমি খুব আশাবাদী, কিন্তু আমি আত্মতুষ্ট নই বা আমরা আত্মতুষ্ট নই। আমাদেরকে যেমন নিজেদের পারফর্ম করতে হবে, সেই মতো ভবিষ্যতের চিকিৎসা কর্মীদের ভালোভাবে তৈরি করতে হবে এবং একটা ভালো পরিবেশ রাখতে হবে, যাতে আমরা একটা এক্সাম্পল হতে পারি। কারণ একটা কথা ছিল, হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া উইল থিংক টুমরো। সেখানে কিন্তু বলেনি হোয়াট ক্যালকাটা থিংস বা হোয়াট দার্জিলিং থিংস, হোয়াট বেঙ্গল থিংস। এবং আমি বিশ্বাস করি, এবং বিশ্বাস করার কিছু নেই, এটা সত্যিই কথা, যে দার্জিলিং জেলা বলুন, জলপাইগুড়ি জেলা বলুন, বা আলিপুরদুয়ার বলুন, বা দক্ষিণ দিনাজপুর বলুন, তারা সবাই কিন্তু হোয়াট বেঙ্গল থিংস এর মানে আওতাতেই পড়ে। সেই জায়গাটাকে আমাদের ফিরিয়ে আনতে হবে। আমরা তো একটা গ্লোরিয়াস পাস্ট দেখেছি, এবং এখন আমরা মাঝে কোনো সময় আমরা একটু ডাউনফল দেখেছি, আবার আমরা নিঃসন্দেহে উন্নতির অ্যাক্সিলারেটরে চাপ দেব। অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনার মূল্যবান সময় আমাদেরকে সময় দিয়েছেন, আপনাকে তাই অসংখ্য ধন্যবাদ। যেমন কথাটা ডাক্তারবাবু বললেন যে আমাদের কিন্তু একেবারে উন্নয়নের শিখরে উঠতে হবে, এমনটাই কিন্তু তিনি চান, এবং শুধুমাত্র তিনি কেন, আমরা প্রত্যেকেই চাই। ব্যালেটের বাগযুদ্ধ এখন এই পর্যন্তই। নজর রাখুন জজবাত 24 বাংলায়। নমস্কার।